সাল মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে লালচাঁদ সিংহ তার 3 পুত্রকে নিয়ে আসেন রায়পুরে। কাপড়ের ব্যবসা ও নুন ব্যবসা থেকে বেশ কিছু সঞ্চয় করেন এবং পরবর্তীকালে লালচাঁদ সিংহের ছেলে শ্যামকিশোর সিংহ গালার ব্যবসা থেকে ফুলে ফেঁপে ওঠেন এবং রাজনগরের রাজাদের কাছ থেকে কিনে নেন জমিদারি। তারপর কালের নিয়মে সেই জমিদারি ও জমিদার বাড়ি কিভাবে পরিণত হলো ভুতুড়ে রাজবাড়িতে। লোকে বলে এই রায়পুর জমিদার বাড়ি নাকি ভুতুড়ে। কি আছে এই বাড়িতে? রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কি বা সম্পর্ক এই বাড়ির? তবে কি সত্যিই ভূত আছে এখানে, না পুরোটাই গুজব? কি বা ইতিহাস এই বাড়ির? সবই থাকছে এই ভিডিওতে, শুধু সঙ্গে থাকার অনুরোধ রইল। ভূত দেখতে কারই না ইচ্ছে হয় বলুন তো? কিংবা ভূতের গল্পে ভয় পায় না এরকম লোক খুঁজে পাওয়া যায়। তাই তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ভূত দেখবো বলে বোলপুর শান্তিনিকেতনের কাছে রায়পুর রাজবাড়ি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই রায়পুর রাজবাড়িতে নাকি ভূত আছে। তাই তো আজ আমরা বেরিয়ে পড়েছি রায়পুর রাজবাড়ির পথে। সত্যি কি ভূত আছে এই বাড়িতে? আমরা চলে এসেছি রায়পুর রাজবাড়িতে। বেশিরভাগ রাজবাড়িতেই ঢোকার জন্য প্রপার একটা জায়গা থাকে বা বড় দরজা থাকে, কিন্তু এই রাজবাড়িতে সেরকম কিছু নেই। ছোট্ট একটা জায়গা দিয়ে মাথা নিচু করে ঢুকতে হবে। প্রথম থেকেই বেশ একটা গা ছমছমে ব্যাপার, কারণ ঢোকার জায়গাটা বেশ অন্ধকার। মনের মধ্যে ভূত ভূত ব্যাপার তৈরি হলো। মুর্শিদাবাদের নবাব আলীবর্দীর আমলে রায়পুর গ্রামের চিতানাথ 1740 সালে মুর্শিদাবাদের 10,000 সেনাপতি পদে নিযুক্ত হয়েছিলেন। ওই সময় বাংলার ভয়াবহ বর্গী আক্রমণ ঘটে। চিতানাথ অজয় নদীর তীরে কাটোয়া থেকে জয়দেব পর্যন্ত তার 10,000 সেনা সমাবেশ করে। পাশের গ্রাম সোপুরের প্রজাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে এই বাহিনী বর্গী আক্রমণকে প্রতিহত করতে সমর্থ হয়। এই খবর শোনার পর আলীবর্দী চিতানাথ দত্ত চৌধুরীকে রায় চৌধুরী উপাধি দেন এবং পুরস্কার বাবদ 1,000 টাকা এবং বাড়ির গোপীনাথ ঠাকুরের নামে 1,000 বিঘা জমি দান করেন। এই জায়গাটা সম্পর্কে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও লোকমুখে কথা অনুযায়ী একটু গা ছমছমে ব্যাপার আছে। ভৌতিক কিনা বলতে পারবো না, তবে এইখানে গা ছমছমে ব্যাপারটা লাগছে। আমরা এখন এই মুহূর্তে রায়পুর রাজবাড়িতে দাঁড়িয়ে আছি। আসলে এটি রাজবাড়ি নয়, এটা জমিদার বাড়ি। লোকমুখে এখন এটা রাজবাড়িতেই পরিণত হয়েছে। এই জমিদার বাড়ি বা রাজবাড়িটি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো। আসলে এই রাজবাড়িটি লোকমুখে প্রচলিত বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে প্রচলিত হয়েছিল যে এটি একটি ভুতুড়ে রাজবাড়ি। বাট আদৌ এই রাজবাড়িটি কিন্তু ভুতুড়ে নয়, কিন্তু একটা বেশ গা ছমছমে ব্যাপার রয়েছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটা মনে হবে যে গা ছমছমে ব্যাপার, আর কিছুই না, ভুতুড়ে কিছু না। 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদিপুরুষ লালচাঁদ সিংহ অজয় নদীর তীরে রায়পুর গ্রামে আসেন। তিনি 1,000 তন্তুবাই পরিবারকে সঙ্গে নিয়ে বীরভূমে এসেছিলেন। লালচাঁদের কনিষ্ঠ পুত্র শ্যামকিশোর 1800 সালে জঞ্জিপের অধীনে মাসিক 20 টাকা বেতনে দেওয়ান পদে নিযুক্ত হন। চিতকুটিতে করার মোটা ধানের ব্যবসা ছিল। তখনকার দিনে এই কাপড় জাহাজের নৌকোতে ব্যবহার করা হতো, ফলে ইউরোপের বাজারে কিন্তু এর চাহিদাও ছিল প্রবল। শ্যামকিশোর ওই 1000 তন্তুবাই দ্বারা উৎপাদিত কাপড়
চিপ সাহেবের কাছে যোগান দিতেন। পরিবর্তে কিন্তু প্রত্যেক পরিবার পিছু 1,000 টাকা নজরানা পেতেন। এই ব্যবসার মধ্যে দিয়ে রায়পুরের জমিদার পরিবার প্রচুর অর্থ উপার্জন করতে থাকেন। পরবর্তীকালে শ্যামকিশোর রাজনগরের রাজার থেকে সমস্ত সম্পত্তি এবং শ্যামবাটি ও ভুবনডাঙ্গা মৌজা কিনে নেন। শ্যামকিশোর তার বড় ছেলে জগমোহনের নামে সমস্ত জমিদারি কিনেছিলেন। তিনি শুধু জমিদারি পরিচালনা করতেন। জগমোহনের জ্যেষ্ঠ পুত্র বিশম্বর খুব বুদ্ধিমান ও তেজস্ব ছিলেন। তিনি বর্তমান মহারাজ তিলকচাঁদের দেওয়ান ছিলেন। বর্তমানের মহারাজা তাকে রায় উপাধি দেন। সম্ভবত এই রায় উপাধি থেকেই এই গ্রামের নাম হয় রায়পুর। বীরভূমের গৌরব লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। ইনি সবার কাছে লর্ড সিনহা নামে পরিচিত ছিলেন। তিনি 1863 সালে 24শে মার্চ জন্মগ্রহণ করেন। এই লর্ড সিনহার জন্যই এই রায়পুর রাজবাড়ির এত নাম ডাক। 1877 সালে মাত্র 14 বছর বয়সে বীরভূমের জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। 1880 খ্রিস্টাব্দে তিনি বিএ পরীক্ষা না দিয়ে চিকিৎসক নরেন্দ্র প্রসন্নের সঙ্গে গোপনে ইংল্যান্ডে যান। তখনকার দিনে কালাপানি পার হওয়ার অপরাধে দুই ভাই জাতিচ্যুত হয়। পরবর্তীকালে এই গ্রামে ফিরলে জমিদার বাড়িতে প্রবেশ করার অধিকার তার থাকে না। 1886 সালে সত্যেন্দ্র প্রসন্ন ব্যারিস্টার হয়ে কলকাতা হাইকোর্টে আইনি ব্যবসা শুরু করেন। এই রাজবাড়ির উপরতলাগুলো কিন্তু খুব বিপজ্জনক, তাই উপরে ওঠা নিষেধ রয়েছে। আমরা এতক্ষণ এই রাজবাড়িতে রয়েছি, কই কোনো ভূতের দেখা তো পেলাম না, কিন্তু বেশ একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। আপনারা এলে আপনারাও কিন্তু এই গা ছমছমে ব্যাপারটা অনুভূতি করতে পারবেন। ঠাকুর পরিবারের লোকেদের সাথে এই পরিবারের বেশ ভালো সম্পর্ক ছিল। মহাশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে এসে বহুবার থেকে গেছেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এদেরই দেওয়া জমিতে তৈরি হয়েছিল। সালটা তখন 1825। একটা মামলার সূত্র ধরে এই সিংহ পরিবারের সাথে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের একটা যোগাযোগ হয় এবং সেই মামলার দেখাশোনা করতেন এই সিংহ পরিবারের নীলকণ্ঠ সিংহ ও তারই ভাই শ্রীকণ্ঠ সিংহ। পরবর্তীতে সেই সম্পর্ক আরও গাঢ় হয় শ্রীকণ্ঠ সিংহের সাথে মহাশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুরের। সেই সূত্র ধরেই মহাশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এই বাড়িতে এসেছেন। 1863 সালে এই বাড়িতে বসেই সিংহ পরিবার মহাশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনের জমির দলিল বা পাট্টা দান করেন। এই রায়পুর জমিদার বাড়িতেই 1863 সালে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের জায়গাটি পেয়েছিলেন। এই রাজবাড়ির পাশেই রয়েছে সিংহদের আরাধ্য দেবতার মন্দির। বর্তমানে গ্রামের লোকেরাই মন্দিরটি দেখাশোনা করেন এবং পুজো করেন।
কেমন লাগলো আপনাদের এই রায়পুর রাজবাড়ির ইতিহাস অবশ্যই জানাবেন। আর এই রায়পুর রাজবাড়ি আসতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে টোটো ধরে মাত্র আধ ঘন্টা দূরত্বেই চলে আসবেন এই রায়পুর রাজবাড়ি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এরকম ভালো ভালো ভিডিও আপনারা আরও সহজেই পেয়ে যেতে পারেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাথে রাখবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।